বন্ধুরা, আজ আমরা জুলের তাপীয় ক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এখানে কি দেখতে পাচ্ছ, একটি তারের মধ্যে অণুপরমাণুগুলো ভাইব্রেট করছে, মানে কম্পনশীল অবস্থায় রয়েছে, আর এর মধ্য দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ইলেকট্রন প্রবাহের সময় এই কম্পমান কণাগুলোর মধ্য দিয়ে, অণুগুলোর মধ্য দিয়ে সে যখন যাতায়াত করে, তখন কিন্তু সে কিসের শিকার হয়? সংঘর্ষের শিকার হয়, রাইট? সো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন যখন যায়, তখন অণুপরমাণুর সাথে সে সংঘর্ষের শিকার হয়, কেননা এই অণুপরমাণুগুলো স্থির থাকে না, কিছুটা ভাইব্রেট করতে থাকে। ইলেকট্রনের এই যে যাওয়ার মুহূর্তে সে যে সংঘর্ষের শিকার হলো, তার গতিশক্তিটা যেটা ছিল সংঘর্ষের কারণে, সেটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে। আর এই গতিশক্তি যদি হ্রাস পায়, আমরা জানি শক্তির নিত্যতা অনুসারে কোনো শক্তিই ধ্বংস হবে না, আসলে ওই হ্রাসপ্রাপ্ত গতিশক্তিটা বরং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এভাবেই কোনো তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন গমন করে, তখন এই সংঘর্ষের কারণে, গতিশক্তি হ্রাসের কারণে একটা কিছুটা তাপ তৈরি হয়। আর এই তাপটা কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে, সেটা নিয়ে আলোচনা করেছে বিজ্ঞানী জুল। আর এই ইফেক্টটাকে, তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সময় যে তাপ তৈরি হওয়ার প্রক্রিয়াটা, সেই ইফেক্টটাকে আমরা জুলের তাপীয় ক্রিয়া বলে থাকি। তো জুল মোতাবেক যে কনসেপ্টগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে, আমরা যদি একটা তারের মধ্য দিয়ে প্রবাহ ধরে নিই আই পরিমাণ, আর তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কতক্ষণ ধরে হয়েছিল সেটাকে ধরে নিই স্মল টি পরিমাণ, আর তারের রোধ কত সেটাকে ক্যাপিটাল আর পরিমাণ, আর এই আই সমান সময়ে, আই তড়িৎ প্রবাহটা টি সমান সময়ে আর রোধের মধ্যে দিয়ে প্রবাহ হওয়ার ফলে যে তাপটা উৎপন্ন হবে, সেটাকে যদি ধরে নিই এইচ পরিমাণ, তাহলে বিজ্ঞানী জুলের মতে এই এইচটা আই স্কোয়ারের সমানুপাতিক। এটা কিন্তু ইজিলি আমরা ফিল করতে পারি। যত বেশি তড়িৎ প্রবাহিত হবে, দ্যাট মিনস তত বেশি আধান প্রবাহিত হবে, আর আধান যত বেশি প্রবাহিত হবে, তত বেশি সংঘর্ষের শিকার এখানে সম্ভাবনা বেশি, আর সংঘর্ষ যত বেশি হবে, ততই তো আমার তাপশক্তি তৈরি হবে। আর এই সম্পর্কটা শুধু এমন না যে তড়িৎ প্রবাহ তুমি দ্বিগুণ করে দিলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বিগুণ হবে, বরং তড়িৎ প্রবাহকে তুমি দ্বিগুণ করে দিলে উৎপন্ন তাপের পরিমাণ 4 গুণ হয়ে যাবে। আবার এইচ সমানুপাতিক টি, এটা তো ইজিলি আমরা বুঝতে পারছি যে যত বেশিক্ষণ ধরে আমি তড়িৎ প্রবাহ করব, তত বেশি তাপ তৈরি হবে। এইচ সমানুপাতিক টি তাই। আবার এইচ সমানুপাতিক আর, অর্থাৎ তারের রোধটা যত বেশি হবে, ততই তো আসলে ইলেকট্রন যাওয়ার পথে বাধা বেশি পাবে, সংঘর্ষ বেশি হবে, আর ততই তো তাপ বেশি তৈরি হবে। দ্যাট মিনস রোধের সাথেও তাপের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। এই তিনটা সম্পর্ককে যদি আমরা একত্র করি, তাহলে আমরা কি পাবো? এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তো এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা জানি সমান সমান সম্পর্ক নিলে একটা ধ্রুবক আসে, আর এই ক্ষেত্রে ধ্রুবকটা আসছে আমার 1। সো যদি 1 আসে, তাহলে আমি বলতে পারি এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এই ধ্রুবকগুলো কীভাবে বের করা হয়? সাধারণত এক একটা আই এর জন্য, এক একটা আর এর জন্য, এক একটা টি এর জন্য আমার কি বের করা হয়? এইচ বের করা হয়। বের করে এইচ বাই আই স্কোয়ার আর টি, এই ফর্মুলাটা দিয়ে ধ্রুবকটাকে কে ধরে কে এর ভ্যালুগুলো বের করা হয়। সো এটা টেবিল করে এক্সপেরিমেন্টালি সাধারণত এই হিসাবগুলো করা হয়। তো আমরা যদি চলে আসি এখন এই জায়গাটার মধ্যে, একটা ম্যাথ আমরা করব। এখানে কি দেওয়া আছে? 50 ওহম রোধের ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তো এখানে আমার যে রোধটা দেওয়া আছে সেটা 50 ওহম, আর এর ভ্যালু, আমার আই এর ভ্যালু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, আর সময় দেওয়া আছে 100 সেকেন্ড। আমাদের তাপমাত্রার পরিবর্তনটা কত থেকে কত? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদের জানতে চাওয়া হয়েছে কতটুকু পানির তাপমাত্রা আসলে এই পরিমাণ উৎপন্নকৃত সার্কিটে উৎপন্নকৃত তাপ দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো যাবে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি কী পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি আই এর ভ্যালু, আর এর ভ্যালু, টি এর ভ্যালু, আর ডেল থিটা তাপমাত্রার বৃদ্ধি যদি আমরা বলতে চাই, আমরা 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিলে আমার আসে কি 100 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কিন্তু আমরা বলতে পারি 100 ক্যালভিন পরিবর্তনের সমান, কারণ আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন আর ক্যালভিনের তাপমাত্রার পরিবর্তন একই ভ্যালু। সো পানির আপেক্ষিক তাপ কেন? কারণ পানি নিয়ে আমরা কাজ করছি। সো পানির আপেক্ষিক তাপ, এটা আমরা জানি সবাই, 4200 জুল পার কেজি পার ক্যালভিন। পানির ভর কতটুকু পানির তাপমাত্রা আসলে চেঞ্জ করা যাবে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে, সেটা আমরা ধরে নিচ্ছি এম। আমাদের টার্গেট হচ্ছে স্মল এম বের করা। সো আমরা যদি বের করতে চাই, সো আমরা কি পাই? আমরা পানি কর্তৃক গৃহীত তাপটা যেটা, এটা কোথা থেকে আসছে? তড়িৎ প্রবাহের কারণে আসছে তারের মধ্য দিয়ে। তো সার্কিটে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপটাই পানির জন্য কি হিসেবে কাজ করছে? গৃহীত তাপ হিসেবে কাজ করছে। সো আমি কিন্তু বলতে পারি এরকম, এম এস ডেল থিটা ইকুয়াল টু কি আই
স্কোয়ার আর টি। সো এম এস ডেল থিটা ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা গৃহীত তাপ হিসেবে আর এটা বর্জিত তাপ হিসেবে কাজ করছে। সো আমরা এইখানের কি বের করব, স্মল এমটাকে বের করব, বাকি সব আমরা জানি। তো স্মল এমটাকে আমি বের করতে চাইলে আই এর ভ্যালু বসালাম, আর এর ভ্যালু বসালাম, টি এর ভ্যালু বসালাম, এস এর ভ্যালু আর ডেল থিটার ভ্যালু বসালাম। সো আমি এখানে সব কিছু এসআই এককে বসানোর কারণে আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাব এসআই এককে, যেটা কিনা আসবে কেজিতে। আমার কত এসেছে ভ্যালুটা, 0.0476 কেজি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ঠিক কতটুকু পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো যাবে উক্ত সার্কিটে উক্ত সময় পর্যন্ত প্রবাহ করার কারণে। তো আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। যদি এখানে কি দেওয়া আছে, দুটি তারের উপাদান ও ভর সমান কিন্তু একটির দৈর্ঘ্য অপরটির 4 গুণ। প্রতিটি তারের দু প্রান্তের বিভব পার্থক্য সমান হলে তার দুটিতে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে প্রথম তারের দৈর্ঘ্য L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2, প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A2 ধরে নেই, তাহলে আমরা কি পাচ্ছি প্রশ্নে পাচ্ছি L1 = 4L2, কেননা দেয়া আছে একটির দৈর্ঘ্য অপরটির 4 গুণ। আবার আমাদের একটা লাইন দেয়া আছে এখানে, দুইটা তারের উপাদান আর ভর সমান। উপাদান আর ভর সমান হলে, অর্থাৎ এম আর ডি বা রো যেটাই বলি না কেন সমান হলে, আমরা কিন্তু লিখতে পারি ঘনত্ব ইকুয়াল টু আসলে কি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সো ডি ইকুয়াল টু এম বাই ভি, এখানে ভিটা আয়তন বোঝাচ্ছে। তো দুইটা তারের ডিও একই, এমও একই, তাহলে দুইটা তারের কি ভিও অবশ্যই একই আসবে, অর্থাৎ দুইটা তার একই আয়তন বিশিষ্ট হবে। সো দুইটা তার যদি একই আয়তন বিশিষ্ট হয়, তাহলে আমরা লিখতে পারি প্রথম তারের আয়তন ইকুয়াল টু দ্বিতীয় তারের আয়তন, অর্থাৎ A1 L1 ইকুয়াল টু A2 L2। এই সম্পর্কটা থেকে আমরা L1 এর জায়গায় যদি L2 এর মাধ্যমে প্রকাশ করতে চাই, সো L1কে আমি লিখতে পারি 4L2 সমান L2 L2 কাটাকাটি চলে গেলে A1 আর A2 এর মধ্যে একটা সম্পর্ক কিন্তু আমরা পেয়ে যাব। সম্পর্কটা হচ্ছে A1 = A2/4। সো আমরা দুইটা তারের আপেক্ষিক রোধ যেহেতু একই, মানে দুইটা তারের উপাদান একই হলে আপেক্ষিক রোধ মানে রো যেটা সেটাও একই হবে। তাহলে প্রথম আর দ্বিতীয় তারের রোধের ক্ষেত্রে আমরা এই সূত্র দুইটা কিন্তু লিখতে পারি, R = ρL/A এর সূত্রটা, অর্থাৎ R1 = ρL1/A1 এবং R2 = ρL2/A2। সো আমরা উভয় তারের বিভব পার্থক্য যদি ভি প্রয়োগ করা থাকে, যেহেতু প্রশ্নে বলাই আছে বিভব পার্থক্য সমান, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারি, H1 = V²T/R1। বলতে পারো এই সূত্রটা কিভাবে এসেছে, এটা আমি একটু সাইডে করে দেখাচ্ছি। আমরা তো উৎপন্ন তাপের সূত্র কি শিখেছি, উৎপন্ন তাপের সূত্র শিখেছি I²RT। সো আইকে আবার আমরা এরকম ফর্মুলা সবাই শিখে এসেছি ওহমের সূত্র থেকে প্রথম ক্লাসেই, ভি = IR। সো এখানে আমরা কিন্তু চাইলে আইকে প্রতিস্থাপন করে লিখতে পারি কার সমান, আইকে প্রতিস্থাপন করে লিখতে পারি V/R এর সমান। সো এই সূত্রটাতে তুমি যদি আইকে V/R দিয়ে প্রতিস্থাপন করো, সো V/R² আছে, আবার আরও আছে, টিও আছে। সো একটা R² আর আরেকটা R² কিন্তু তোমার কাটাকাটি চলে যাবে। আমি আগের পেজে যাই। সো একটা R² আর আরেকটা R² কিন্তু কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে তোমার থাকবে কিন্তু V²/R আর শুধু একটা টি, রাইট? সো এই সূত্রটা কিন্তু লেখা হয়েছে, দেখো H1 এর জায়গায় V²T/R1, H2 এর জায়গায় V²T/R2। সো আমরা কিন্তু উৎপন্ন তাপের পরিমাণটাকে এইভাবে প্রকাশ করতে পারি। সো আমরা এখন দেখো যেহেতু একই ভি, তাই ভি কাটাকাটি চলে যাচ্ছে, একই সময় ধরে প্রবাহ করা হয়েছে এটা যেহেতু বলে দেওয়া, সো আমরা টিও কাটাকাটি করে ফেলতে পারি। সো আমরা H1/H2 এই সম্পর্কটা থেকে আমরা কিন্তু এরকম লিখতে পারি, H1/H2 = আসলে R2/R1, R2 এর জায়গায় আমরা ρL2/A2, R1 এর জায়গায় ρL1/A1। তো এখন দেখো তুমি রো কাটাকাটি করে ফেলতে পারলেও এল আর এ কাটাকাটি করতে পারছো না। সো তুমি সম্পর্কটা এরকম দাঁড়াবে L2A1 / L1A2। সো H1/H2 এর ভ্যালু পেতে গেলে আমার আসলে L2 L1 এগুলোকে একটা সুনির্দিষ্ট চলকে নিয়ে আসতে হবে। আমি L1 গুলোকে আর A1 গুলোকে যথাক্রমে A1 কে A2-তে, L1 কে L2-তে প্রকাশ করছি। সো L1 কে L2-তে প্রকাশ করলে আমরা জানি L1 = 4L2, এটা লিখেছি। A1 কে আমরা কি লিখেছি, A2/4। সো আমরা এখন L2A2 উপরে নিচে কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে আমার থাকে কি 1/16। তাহলে আমি উৎপন্ন তাপের পরিমাণটা পেয়ে যাচ্ছি H1/H2 = 1/16, অর্থাৎ সুতরাং উৎপন্ন তাপের পরিমাণ 1:16। তো এইভাবে আমরা কিন্তু এই ম্যাথগুলা করে ফেলতে পারি। তো এবার আমরা চলে আসি এর পরে, আমরা
এখন একটা কনসেপ্ট পড়বো, খুব ছোট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তাপের সাবেক একক যেটা ক্যালোরি। সো ক্যালোরি এটার ডেফিনেশন আসতে পারে, সো এর জন্য আমি ডেফিনেশনটা এখানে লিখেছি। ডেফিনেশনটা কি? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আমরা বলবো 1 ক্যালোরি পরিমাণ তাপ। 1 ক্যালোরির সাথে জুলের একটা সম্পর্ক রয়েছে, এটা আমাদের সবারই মুখস্থ রাখতে হবে। 1 ক্যালোরি সমান সমান আসলে 4.2 জুল। সো এটা আমাদের এমসিকিউতে লাগে, সো আমি এর জন্য দিয়ে দিলাম। আবার এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তো এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, আমি একটু ডেভেলপ করে দেখাই কনসেপ্টটা। আমরা ধরে নিচ্ছি ডাব্লিউ জুল কাজ সম্পন্ন করতে যদি এইচ ক্যালোরি পরিমাণ তাপ লাগে, অথবা এইচ ক্যালোরি তাপ থেকে যদি ডাব্লিউ জুল পরিমাণ কাজ পাওয়া যায়। তোমরা আমার কাছে তাপগতিবিদ্যা ক্লাস করেছো, তোমরা দেখেছো যে আমরা তাপ দিয়ে কিন্তু চাইলে কাজ করতে পারি। সো ওই কনসেপ্টটা অনুসারেই যে ডাব্লিউ জুল থেকে যদি আমার এইচ ক্যালোরি পরিমাণ তাপ তৈরি করতে পারে, ডাব্লিউ জুল কাজ থেকে যদি তাপ তো এইচ ক্যালোরি পরিমাণ তাপ তৈরি করা যায়, আবার উল্টাভাবে বললে এইচ ক্যালোরি পরিমাণ তাপ প্রয়োগ করে যদি ডাব্লিউ জুল পরিমাণ কাজ করা যায়, তাহলে ডাব্লিউ সমানুপাতিক এইচ। যত বেশি তাপ আমি প্রয়োগ করব তত বেশি কাজ আমার সম্পাদন সম্ভব, আবার যত বেশি কাজ আমি সম্পাদন করব তত বেশি তাপ আমার তৈরি করা সম্ভব। তো এই সমানুপাতিক সম্পর্ক থেকে সমান সমানে আসলে আমার একটা ধ্রুবক দিতে হয়, আর এই ধ্রুবকটাকে আমরা দিচ্ছি জে হিসেবে। এই যে এখানে জে লিখলাম, এই জে কে এক পাশে রাখলে, ধ্রুবকটাকে এক পাশে রাখলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে লিখতে পারি কিরকম? জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। এই যে এই ডাব্লিউ এটা হচ্ছে জুল, আর এইচ হচ্ছে তাপ, এটাকে ক্যালোরিতে যদি প্রকাশ করি তাহলে জে এর যে পরিচয়টা দাঁড়াবে সেটাকে আমরা বলবো তাপের যান্ত্রিক সমতা। চলো আগে জে এর সংজ্ঞাটা দিতে চাই। আমরা জানি কোনো একটা রাশির সংজ্ঞা যদি দিতে হয়, ওই রাশিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করতে হয়, ঠিক এই সমীকরণটার মতন। জে এর সংজ্ঞা দিতে চাইলে জে কে এক পাশে করে বাকি সব অন্য পাশে করা হয়েছে, আর হরের যে টার্মটা আছে সেটাকে একক ধরতে হয়। সো হরে আমার কি আছে? তাপ, সো এটাকে আমি একক ধরবো। এইটাকে এক বানাই ফেললে যাহাই ডাব্লিউ তাহাই জে, সো আমার সংজ্ঞাটা দেওয়া ইজি হবে। সো আমি দেখো একক বানানোর জন্য লিখলাম কি, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে এটা যখন এক হয়ে যাবে তখন যেই পরিমাণ কাজ সেটাই কি তাপের যান্ত্রিক সমতা। আবার উল্টা করে বলা যায় একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, অর্থাৎ এটাকে একক ধরে যে পরিমাণ কাজ করা যায় বললে এটাও আমার কি তাপের যান্ত্রিক সমতারই সংজ্ঞা। তো জে এর ভ্যালুটাই বেসিক্যালি 4.2 জুল পার ক্যালোরি। এটা আমরা মুখস্থ রাখবো, আর এটা সাধারণত ডেভেলপ হয় এক একটা ডাটা থেকে। যেমন আমি এখানে একটা প্রশ্নও দিয়েছি, আবার জে এর মান বের করাও দিয়েছি। এই যে জে এর মান যে 4.2 জুল পার ক্যালোরি বললাম, ওইটা আসলে কীভাবে এসেছে সেটা এই বাস্তবের এক্সপেরিমেন্টটা থেকেই কিন্তু আমরা দেখতে পারি। এটা একটা ম্যাথও বলতে পারো। একটি 100 ওয়াট এর নিমজ্জক উত্তাপক 7 মিনিটে 1 ক্যালোরি পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করে। তাপের যান্ত্রিক সমতা নির্ণয় করো। এখানে আমাদের জে এর মান নির্ণয় করতে হবে, আর জে এর মান নির্ণয় করতে চাইলে আমরা ডাব্লিউ কে এসআই এককে বসাবো আর এইচ কে সিজিএস এককে বসাবো। সো আমরা তাহলেই কি পাবো? সিজিএস এককে বসালেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যালোরিতে তাপটা প্রকাশিত হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার, যে সিজিএস এককে কিন্তু আমার তাপটা ক্যালোরিতে প্রকাশিত হয়। তো আমরা ডাব্লিউ ইকুয়াল টু পিটি, এটা আমরা সবাই জানি, কারণ ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি ক্ষমতা ইন্টু সময়। সো আমরা এখানে কি পাচ্ছি? পি পাচ্ছি 100 ওয়াট, এটা ক্ষমতার একটা ভ্যালু, এটাকে আমরা 100 জুলস পার সেকেন্ডও বলতে পারি। সময় পাচ্ছি 7 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে নিলাম, আসলো কত? 420 সেকেন্ড। তো আমরা যদি এই দুইটা ভ্যালু বসিয়ে দিলে কিন্তু আমরা ডাব্লিউ মানে জুলে কাজের মানটা পেয়ে যাব, যেটা কিনা আসছে 42 × 10⁻³ জুল। কারণ আমার কাজের মানটা বের করতে হতো কিসে? এসআই এককে। এবার আসি এইচ এর ভ্যালু আমরা বের করব। এইচ ইকুয়াল টু আমরা জানি এম এস ডেল থিটা, অর্থাৎ এম এস থিটা 2 মাইনাস থিটা 1। সো এখানে এম এস থিটা 2 থিটা 1 এগুলো আমার বসাতে হবে। দেখো তো কী দেওয়া আছে? এম দেওয়া আছে আমার, পানির পরিমাণ দেওয়া আছে, পানির পরিমাণ আলটিমেটলি কত? 1 লিটার। 1 লিটার আসলে কত সিসি? 1 লিটার আসলে 1000 সিসি। আর আমরা জানি প্রতি সিসি পানির ভর আসলে 1 গ্রাম করে, দ্যাট মিনস 1000 সিসি পানির ভর আসলে 1000 গ্রাম। সো এইটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে আমাদের সবারই, যে 1 লিটার পানি আসলে 1 কেজির সমান, মানে 1 কেজি ভরের সমান। সো 1000 সিসি 1 লিটার আসলে 1 কেজি মানে কত? 1000 গ্রাম। কেন আমি গ্রামে নিয়ে প্রকাশ করছি? কারণ আমার এইচটাকে বসাতে হবে সিজিএস এককে। আপেক্ষিক তাপ আমরা 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, কারণ আমাদের যে কনসেপ্টটা ছিল ক্যালোরি, সেটা কি ছিল? প্রতি গ্রাম পানির ভরকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতে যে তাপটা লাগে সেটাই তো 1 ক্যালোরি। আর আপেক্ষিক তাপের সংজ্ঞাও কিন্তু তাই ছিল। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমাদের
4200 জুল পার কেজি পার কেলভিন আমরা পড়ে এসেছি পানির আপেক্ষিক তাপ, ওইটা ছিল এসআই এককে। আর আপেক্ষিক তাপটাকে সিজিএস এককে নিলে আমার বলতে হতো কি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিবর্তন কত থেকে কত করা হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40, দ্যাট মিনস 40 - 30 আসবে কত, 10 ডিগ্রি সেলসিয়াস। সিজিএস এককেই আমরা সব বসাবো। সো আমরা এখানে যদি সব কিছু বসাই, এম এর ভ্যালু বসালাম, এস এর ভ্যালু বসালাম, ডেল থিটার ভ্যালু বসালাম, সব কিছু সিজিএস এককে বসিয়েছি, আমার আসলো কত 10⁴ ক্যালোরি। সো আমরা জে বের করতে চাই, যে এর ফর্মুলা আমরা দেখেছি W/H। সো জে ইকুয়াল টু W/H যদি হয়, আমি যদি বসিয়ে দিই 42 × 10⁻³ ডিভাইড বাই 10⁴, উপরে জুল নিচে ক্যালোরি, তাহলে জে এর ভ্যালুটা কিন্তু আমার চলে আসে কত, ঠিক 4.2 জুল পার ক্যালোরি। সো এইভাবে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারি। তো বন্ধুরা, আমাদের তাপ নিয়ে আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের শান্ট গ্যালভানোমিটার ওই কনসেপ্টগুলো নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।